আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? প্রতিবারের মতো আজকেও অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হয়েছি আমি। আজকে যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে ক্লাস করব সেটা হচ্ছে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। তোমাদের আগামী 21শে আগস্ট থেকে টেস্ট পরীক্ষা শুরু হইতেছে। সো আজকের এই ক্লাসটা এসএসসি বেস 2025 যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের আজকে আমি যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এটা তোমাদের পরীক্ষায় 100% এটা থেকে একটা প্রশ্ন থাকবে। সুতরাং আর দেরি কেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। হিসাব সমীকরণের যে প্রভাব, যে অঙ্কটা আসে তোমাদের 2 নং অধ্যায় থেকে, ঘ নম্বর যে অঙ্কটা আসে, এটা তোমরা অনেকেই পারো না বা বুঝো না। তো এখানে আমি আজকে পুরো বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর আশা করি এই অঙ্ক নিয়ে তোমাদের সমস্যা থাকবে না। তোমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর প্রভাবের যে চকটা, যে ঘর, সেটা তোমাদেরকে অঙ্কন করে নিতে হবে। তো প্রথমে তারিখ থাকবে, পরে থাকবে উদ্বৃত্ত, তারপর কি থাকবে সম্পদ, তারপর থাকবে সমান চিহ্ন, তারপর থাকবে কি দায় যোগ মালিকানা শর্ত, তারপরে থাকবে মন্তব্য। এটা হচ্ছে হিসাব সমীকরণ প্রবাহের ঘর। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদেরকে যেটা জানতে হবে প্রথমে, তোমরা যখন ঘরটা করবা তখন সম্পদের ঘর এখানে লেখে সম্পদের যে ঘরটা মাঝখানে এটা গ্যাপ রাখবা। কেন? কারণ তোমাকে যে হিসাবগুলো দেওয়া হবে এটার মধ্যে কয়টা সম্পদ আছে তুমি কিন্তু জানো না। তুমি আগে জাবেদা নির্ণয় করতে হবে, জাবেদা নির্ণয় করার পরে কিন্তু তুমি জানতে পারবা যে তোমার কয়টা সম্পদ আছে। তো তোমার 2টা সম্পদ থাকলে তুমি 2টা সম্পদ এখানে 2টা ঘর করবা। এভাবে যতটা জাবেদায় থাকবে সম্পদ ততটা ঘর এখানে করতে হবে। দেন হচ্ছে তোমার এখানে দায় থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সুতরাং তুমি যদি দায় থাকে তাহলে লিখবা, না থাকলে লেখার প্রয়োজন নেই। তারপর যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার ওই। ওইটা কি? ওইটা হচ্ছে মালিকানা শর্ত। মালিকানা শর্তের ভিতরে 4টা উপাদান থাকে। কি কি থাকে? প্রথমত হচ্ছে আয় থাকবে, তারপর কি থাকবে ব্যয় থাকবে, তারপরে কি থাকবে উত্তোলন, তারপর থাকবে মূলধন। এই যে 4টা, এই 4টা মিলিয়ে হচ্ছে কি মালিকানা শর্ত। আর এ সমান হচ্ছে কি সম্পদ, তারপরে এল সমান হচ্ছে কি দায়। তো হিসাব সমীকরণের একটা সূত্র আছে, এখানে সূত্রটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে এ সমান এল প্লাস ওয়ে। তো এভাবে তোমরা ধাপে ধাপে কিছু বিষয় আছে যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। একেবারে পানির মতো সহজ অঙ্ক। আগে ঘটনা থেকে লেনদেন শনাক্ত করতে হবে। তো লেনদেন শনাক্ত কীভাবে করবা? লেনদেনের আবার কিছু বৈশিষ্ট্য আছে। লেনদেনের বৈশিষ্ট্য যেমন, লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে যেমন একটা ঘটনা কখন লেনদেন হবে? যখন মালিকের স্বত্বাধিকার পরিবর্তন হবে, মানে মালিক পরিবর্তন হবে ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তারপর হচ্ছে কি টাকার অঙ্ক পরিবর্তন হবে। টাকার অঙ্ক পরিবর্তন হলে সেটাকে আমরা লেনদেন বলবো। মালিকানা পরিবর্তন হলে সেটাকে আমরা লেনদেন বলবো। যেমন আমি যদি বলি যে আমি একজন কর্মী নিয়োগ দিয়েছি 10,000 টাকা বেতনে, সেটা কিন্তু লেনদেন হবে না। আবার আমি যদি বলি আমি সাকিবকে আদেশ দিলাম এই কাজটা করার জন্য, সেটা কিন্তু লেনদেন হবে না। আবার যদি এরকম হয় যে দুর্ঘটনায় ম্যানেজার ইন্তেকাল করছে বা মারা গেছে, সেটা কিন্তু লেনদেন হবে না। তার মানে প্রত্যেকটা ঘটনা কিন্তু লেনদেন নয়। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমরা লেনদেন শনাক্ত করার পরে কি করতে হবে? তোমাদেরকে জাবেদা নির্ণয় করতে হবে। তো জাবেদা কোথায় করবা? এখানে ওর মধ্যে করা যাবে না, জাবেদা তোমাকে রাগ করে নিতে হবে। আর যদি তুমি টেকনিক খাটিয়ে তোমার মাথার ভিতরে রাখতে পারো যে কোনটা জাবেদা কি দেখলে বলতে পারো, তাহলে তো ইজি, সমস্যা নাই। তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ঘরের যে ব্যবহার, মানে ঘরের কিভাবে বসাইবা, কিভাবে কখন যোগ করবা, কখন বিয়োগ করবা। যেমন এখানে আমি লিখলাম যে আসলে যোগ হবে। যদি টাকা আসে তাহলে কি হবে? যোগ হবে। আর যদি টাকা চলে যায় তাহলে কি হবে? বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। আসলে যোগ হবে, গেলে বিয়োগ হবে। তারপর হচ্ছে এখন আমি তোমাদের জন্য একটা উদাহরণ দিয়ে দিলাম। তো উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে তোমরা যদি দেখো, এখানে আমি 2টা প্রশ্ন লিখলাম। তো আমি লিখলাম এখানে 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। টাকাটা যখন আমার কাছে ছিল এটা আমার নগদ টাকা ছিল। কি টাকা ছিল? নগদ টাকা ছিল। আর যখন এটা আমি ব্যবসায় দিয়ে দিছি তখন সেটা ব্যবসার জন্য মূলধন হয়ে গেল। আমরা এখানে 2টা হিসাব পাচ্ছি, একটা হচ্ছে নগদান হিসাব, একটা হচ্ছে মূলধন হিসাব। দেখো 2 নাম্বার ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় অথবা বাকিতে পণ্য ক্রয় করছে। তো ধারে পণ্য ক্রয় করলে কি হিসাব আসবে? আমরা জানি পাওনাদার হিসাব আসবে। আর যেহেতু ক্রয় আছে তাহলে ক্রয় হিসাব, পাওনাদার হিসাবটা আমরা জাবেদা পেয়ে গেলাম। এখন আমাদের জাবেদার ব্যবহার, আমরা এই জাবেদা অনুযায়ী কিন্তু টাকার অঙ্কগুলো এখানে বসাবো। তাহলে আমরা যদি দেখি যে এখানে নগদ পাইছি, নগদান হিসাব, নগদান হিসাবটা হচ্ছে সম্পদ। এখানে আমরা কি পাইছি? নগদ টাকা। আর পাইছি কি? মূলধন।
নগদ আর মূলধন পেয়েছি, আর এখানে কি পেয়েছি ক্রয় হিসাব, আর পেয়েছি এখানে পাওনাদার। তো এখানে আমরা যাওয়াগুলো পেয়ে গেছি। এখন আমরা এটা কিভাবে ব্যবহার করবো, যেমন আমি এখানে কয়টা সম্পদ পেয়েছি, তো আমি এখানে দেখতেছি যে এখানে আমার শুধুমাত্র এই নগদটা হচ্ছে সম্পদ, সো আমি এখানে লিখবো নগদ, ঠিক আছে। তারপর আমি দেখতেছি যে এখানে আমি মূলধন কোথায় আছে, আমাদের ওই মধ্যে আছে, তো আমি এখানে ওই লিখে দিলাম। তারপরে এখানে আমি দেখতেছি যে পাওনাদার হিসাব কোথায়, পাওনাদার হিসাব হচ্ছে একটা দায় হিসাব, তো আমি এখানে পাওনাদার লিখে দিব। পাওনাদার আর ওই পেয়ে গেলাম, কেমন? তাহলে আমার 4টা দাওয়া পেয়েছি, 4টা হিসাব। তো 4টা হিসাবের জন্য আমি কি করছি, নগদের জন্য একটা ঘর করছি, একটা ঘরে সেটা লিখে দিচ্ছি, পাওনাদার ছিল, পাওনাদারটা এখানে লিখছি। ওই মধ্যে কি ছিল, ক্রয় মানে হচ্ছে ব্যয় এবং পাওনাদার দায়, দুইটা এই ঘরে আসছে। তো পাওনাদারটা এখানে বসাইছি আর হচ্ছে ব্যয়টা এখানে বসাইছি। এবার আসো কিভাবে আমরা টাকার অঙ্কগুলো বসাবো, কিভাবে বসাবো। তো এখানে খেয়াল করো, আমি ধরো 2017 সালের ধরো জানুয়ারি 1 ছিল, আর এটা জানুয়ারি 2। তো জানুয়ারি 1 তারিখ কি ছিল, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে বা ব্যবসা বিনিয়োগ করছে। তো তাহলে এখানে অবদান হিসাবটা কি হবে, নগদ হিসাব যেটা, এখানে দুটো হিসাব পাইছি, তাহলে টাকা আমরা এখানে বসাই দিব, নগদ 30,000 টাকা। আর হচ্ছে এখানে আমরা কি করব, নগদ টাকাটা কোথায় ছিল, ওই মূলধন চলে গেল, কেমন? তো আমরা এখানে মূলধনও 30,000 টাকা লিখে দিব। সো এটা আমাদের প্রথম কাজ শেষ, এখানে কোনো যোগ বিয়োগ নেই, এই জন্য আমরা ঘরটাকে এভাবে রেখা টেনে দিব, এটা আমাদের শেষ। তো শেষে কি করতে হবে, এমন বসানোর পরে আমাদেরকে এখানে উদ্বৃত্তটা দেখা দিতে হবে। সহজ আছে, একেবারে সহজ। দেখো এখানে উদ্বৃত্তটা আমরা দেখা দিব, উদ্বৃত্ত কিভাবে দেখা দিব, উদ্বৃত্ত অনেকটা অবশিষ্ট। ধরো তোমাকে আমি বাজার করার জন্য 100 টাকা দিলাম, এখন তোমাকে বললাম যে তুমি এখান থেকে 50 টাকা খরচ করো আর বাকি টাকা এনে আমাকে দিয়ে দাও। তো তুমি 100 টাকা নিয়ে গেছো, কিন্তু 50 টাকা খরচ করতে 50 টাকা আমাকে দিয়ে দিছো, যে অবশিষ্ট টাকা ছিল সেটা হচ্ছে উদ্বৃত্ত। তার মানে আমার এই 1 তারিখে আর কোনো লেনদেন ছিল না, এই জন্য আমার উদ্বৃত্তগুলো যেটা আছে সেটা থাকবে 30,000, এখানে 30,000, এখানে 30,000, যেভাবে আছে টাকাটা বসে যাবে। তারপর আমাদের হিসাব কি পাইছি, আমি ক্রয় পেয়েছি এবং পাওনাদার পেয়েছি। তাহলে ক্রয়টা কোথায় আছে, আমার ক্রয়টা আছে ওই মধ্যে, কোথায় আছে, ব্যয়, কেমন? তো এখানে কত টাকা, 10,000 টাকা। তো 10,000 টাকা আমি এখানে বসাবো, আর হচ্ছে এখানে পাওনাদার হিসাবে আমি 10,000 টাকা বসাবো। তাহলে পাওনাদার হিসাব কোথায় আছে, এখানে আছে 10,000 টাকা, ঠিক আছে। এবার আমি কি করবো, এখানে আমি লিখবো জানুয়ারি, এটা হচ্ছে জানুয়ারি 2 এর হিসাব, জানুয়ারি 2। তো তারপর আমি টাকাটা দিয়ে দিব। এখন এখানে দেখো, যেহেতু ক্রয় করার কারণে টাকা কি হয়, চলে যায়, মানে ব্যয় হয়, তাহলে মূলধন থেকে সেটা বিয়োগ হবে, কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানে 30,000 থেকে 10,000 গেলে থাকবে 20,000, কত হাজার থাকবে, 20,000 টাকা। তারপরে এখানে আছে 10,000, 10,000 বসাই দিব। তারপরে এখানে আছে 30,000, 30,000 বসাই দিলাম। এখন কথা হচ্ছে, আমার এই সমীকরণ প্রভাবটা রাইট নাকি রং, সেটা আমি কিভাবে বুঝবো যে এটা আমার কি রাইট হয়েছে নাকি রং হয়েছে। এখন দেখো, আমার এই সমান চিহ্ন যে আছে, এই যে সম্পদ সমান কি হতে হবে, দায় এবং মালিকানা শর্ত সমান হতে হবে, তাহলে সমীকরণের প্রভাবটা আমার রাইট। আর যদি সমান না হয়, সম্পদ আর মালিকানা শর্ত এবং দায়, তাহলে কি হবে, অঙ্কটা ভুল হবে। তো এখানে দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা কি পেতেছি, তো এখানে দেখো, এখানে সম্পদে আমরা 30,000 টাকা হইতেছি, এবং এখানে আমরা যদি পাওনা দায় এবং মালিকানা শর্ত যোগ করি, তাহলে আমরা এখানে 10,000, 20,000, 30,000 টাকা হইতেছি। তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে অঙ্কটা, আমাদের সম্পদ সমান, আমাদের যে সূত্র ছিল সেটা হচ্ছে এ সমান এ প্লাস ওই। তো আমাদের সূত্রটা আমরা দেখতেছি যে মিলে গেল, তার মানে 30,000 এখানে সম্পদ, আর দায় এবং মালিকানা শর্ত 30,000। সুতরাং দায়, মালিকানা শর্ত এবং সম্পদ যদি সমান হয়, তাহলে আমাদের হিসাব সমীকরণ পাওয়ারটা রাইট হবে। সো এখানে আমাদের আনসারটা সহজে চলে আসছে। এইভাবে প্রত্যেকটা, এই যে দুইটা হিসাবে আমি যেভাবে বসাইছি, চাওয়াদার বসানোর নিয়ম, এভাবে প্রত্যেকটা হিসাব স্টেপ বাই স্টেপ বসবে। আর যদি ব্যয় থাকে সেটা বিয়োগ হবে, উত্তোলন থাকলে বিয়োগ হবে, এবং যদি আয় থাকে সেটা যোগ হবে, আর কোনো কিছু যদি আসে সেটা যোগ হবে, কোনো কিছু চলে গেলে সেটা ব্যয় হবে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা হিসাব সমীকরণের প্রভাবের যে অঙ্কগুলো আছে, তোমরা এভাবে ট্রাই করতে পারো। তোমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো আমি আগেই বলে দিচ্ছি, এবং যদি অঙ্কটা প্রপারলি করতে হয়, তাহলে অবশ্যই 100% তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্লাস হচ্ছে দু একটা অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর যারা জাবেদা পারো না, তারা কিন্তু এই অঙ্কটা করতে পারবো না। সো ফার্স্টে তোমাদেরকে জাবেদা শিখতে হবে, জাবেদা নিয়ে শীঘ্রই আমি ভিডিও আপলোড দিব। সো নো মোর টুডে, আজ আর নয়, দেখা হবে অ্যানাদার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।